কোচবিহারের রাসমেলাতে এসে জিলিপি খাই চাই না খাই, এই রাসচক্র ঘোরানো চাই। তো এবার স্ট্রেঞ্জার সব কি হবে, আমাদেরও নতুন এক্সপিরিয়েন্স এটা। এরকম স্ট্রেঞ্জার নিয়ে কোনোদিনও ট্যুর হয়নি আমাদের। বাড়িতে আমি বলেছিলাম যে আমি এসেছি কলেজ ট্রিপে, কলেজ থেকে যাচ্ছে সবাই কলেজের বন্ধুরা। যখনই খেতে বসছে, ঘুম থেকে উঠছে, ঘুমোতে যাচ্ছে, পাহাড় দেখছে, নদী দেখছে, বাসে উঠছে, বাস থেকে নামছে, শুধু একটা কথা এরা বলছে, মাকে বলে দাও বিয়ে তুমি করছো না। কথায় আছে, যার শেষ ভালো তার সব ভালো। 21শে নভেম্বরের রাতে অনেক টেনশন আর উদ্বিগ্নতা নিয়ে শুরু হওয়া ট্রিপটার ইতি টানল ওই ছেলে মেয়েগুলো 27শে নভেম্বরের সকালে শিয়ালদা স্টেশন পৌঁছে। ভোরের আলো তখনও ভালো করে ফোটেনি। গাড়ির হেডলাইট কুয়াশা ভেদ করে ছুটে চলেছে বর্ধমান থেকে বহরমপুরের পথে। টিমের 3 জন পেছনে অঘরে ঘুমাচ্ছে। চায়ের কাপে চুমুক দিয়ে ব্যাগ থেকে বের করে আনা ডায়েরির পাতা খুলে লিখছি ডুয়ার্স ভ্রমণের শেষ পর্ব। তারিখ 26শে নভেম্বর 2024। গতকাল অনেক রাতে ঘুমিয়েছিলাম, মনকে এই সান্ত্বনা দিয়ে যে আজ সকালে ঘুম থেকে উঠেই বক্সার টাইগার রিজার্ভে সাফারি করতে যাব। এই প্ল্যানটা আগের দিন রাতেই হয়েছে। সাফারির টিকিটের ব্যবস্থাও হয়ে গিয়েছিল রাজদীপের সহায়তায়। রাজদীপ স্থানীয় ছেলে, আলতাপুরি নামে একটা হোমস্টে চালায় এই জয়ন্তীর পাশেই। টিম 26 উঠে পড়লাম সাফারি গাড়িতে। এমন গাড়ি গরুমারা কিংবা জলদাপাড়াতে দেখেছি বলে তো মনে হয় না, অথচ এই বক্সা জঙ্গলের সাফারি আজও অবহেলিত। জানি শরীরের উপর জুলুম হয়ে যাচ্ছে, কিন্তু আজ আমাদের প্রোগ্রামের শেষ দিন, শেষ সকাল। বক্সার সাফারিটা এটা গতকাল রাত্রে এখানে এসে ডিসাইড করেছি। এটা ছিল না আমাদের প্ল্যানে, আর এটা আগামী দিন আর করতে পারবো কিনা সেটাও সন্দেহ। হয়তো এসব জায়গা থাকবেই না, তো সেই জন্যই প্রোগ্রামটা করলাম। কালকে রাত্রি 12টায় ঘুমিয়েছি, আজকে 5টার সময় উঠতে হলো। ঘুম তো এখনও চোখে আছে, বাট তবুও করতে হবে আর কি। জ্যাকেট যদি না পরতাম আর কান ঢাকা টুপি যদি না পরতাম তাহলে হালাত খারাপ হয়ে যেত। সকালবেলায় ব্যাপক ঠান্ডা, ব্যাপক। আর এই গাড়িগুলো এমনভাবে ডিজাইন করা না, গাড়িতে কিন্তু অনেকটা স্পেস রয়েছে। 6 জনের ক্যাপাসিটি রয়েছে, 6 জন এখানে বসবে, অনেকটা স্পেস রয়েছে, প্লাস আমি দাঁড়াতেও পারবো। বক্সা মোড় থেকে বাম দিকে মোড় নিয়ে সাফারি গাড়ি দ্রুত এগিয়ে চলল জয়ন্তী থেকে রাজা ভাত খাওয়ার দিকে। সড়কপথে এই দূরত্ব প্রায় 16 কিলোমিটার। রাস্তার দুপাশেই বক্সার ঘন জঙ্গল। এই পথটুকু পেরিয়ে আসার পর দেখা মিলল জঙ্গলে ঘেরা রাজা ভাত খাওয়া স্টেশন সংলগ্ন ওয়াইল্ড লাইফ স্যাঞ্চুরি। বক্সা জঙ্গলের এন্ট্রি পয়েন্টও বটে। আগে সাফারির পারমিট সংগ্রহ করতে হবে, তারপর শুরু হবে বক্সার জঙ্গলে জিপ সাফারি। আমরা সেই রাজা ভাত খাওয়া স্টেশনের কাছে এবার এলাম, যেখান থেকে গতকাল আমরা এন্ট্রি করেছিলাম। বক্সা টাইগার রিজার্ভে আমরা যে জিপ সাফারি করব, তার জন্য খরচ প্রতি গাড়ি পিছু 1400 টাকা। গাড়িতে মোট সাওয়ারি থাকবে 6 জন। গাইড চার্জেস 350 টাকা। প্রত্যেক গাড়িতে 1 জন করে গাইড থাকবে। একই সঙ্গে এই জয়ন্তী থেকে রাজা ভাত খাওয়া পর্যন্ত আসা এবং সাফারি শেষ করে আবারও জয়ন্তীতে ফিরে যাওয়ার জন্য প্রত্যেক গাড়ি পিছু অতিরিক্ত 400 টাকা। তাহলে মোট খরচ গিয়ে দাঁড়ালো প্রত্যেক গাড়ি পিছু 2150 টাকা। হ্যাঁ, বাপাসটা ন্যাচারাল, এটা প্লান্টেশন, এগুলোকে গ্লেড বলে, গ্রাস ল্যান্ড এগুলো। আমাদের গাইড ছিলেন প্রদীপ বাবু। ওনার মুখ থেকে শুনছিলাম এই জঙ্গলের গল্প। 1993 সালে জয়ন্তী ট্যুরিজম শুরুর দিক থেকেই উনি যুক্ত রয়েছেন এই কাজের সঙ্গে। সেদিন যখন পর্যটন শুরু হয়, তখন উনি পর্যটকদের পায়ে হেঁটেই এই জঙ্গল ঘোরাতেন আর জঙ্গলের গল্প শোনাতেন। দুপাশে লক্ষ্য রাখবেন, পাশে কোনো জীবজন্তু দেখা গেলে দেখা যেতে পারে। বক্সা টাইগার রিজার্ভ 761 স্কোয়ার কিলোমিটার, তার মধ্যে 14টা রেঞ্জ, তার মধ্যে রাজাভাতকো একটা রেঞ্জ। আমরা এখন রাজাভাতকো রেঞ্জের 25 মাইল ওয়াচ টাওয়ারে যাচ্ছি। যে রাস্তা দিয়ে যাচ্ছি, রাস্তার নাম হচ্ছে 23 মাইল। একসময় জয়ন্তী এবং আলিপুরদুয়ারে কিছু অংশ ভুটানের মধ্যে ছিল। কুচবিহারের রাজা ব্রিটিশের সহযোগিতা নিয়ে এই জায়গাগুলোকে দখল করে নেয়। দখল করে নেওয়ার পর কুচবিহার রাজা এখানে শিকার করতে আসতেন। তখন তো কোনো কিলোমিটার হিসাব ছিল না, মোটামুটি 1.5 কিলোমিটার 2 কিলোমিটারকে একটা মাইল হিসাবে ভাগ করে দিয়েছে। সেই অনুপাতে কুচবিহার রাজবাড়ির থেকে এই জায়গাটার দূরত্ব হচ্ছে 23 মাইল। এরপর আবার 2 কিলোমিটার পরে একটা রাস্তা আছে, ওটা 24 মাইল, তারপরে 25 মাইল, তারপরে 26, 27, এবং বক্সা মোড় থেকে জয়ন্তী যে পাকা রাস্তাটা গেল ওটা হচ্ছে 28 মাইল। বক্সার জঙ্গলের ইতিহাস শুনতে শুনতে বাকিদের মতো আমার মনের মধ্যেও যে প্রশ্নটা উকি দিচ্ছিল, তার উত্তরটাও পেয়ে গেলাম এই চলার পথে প্রদীপবাবুর মুখ থেকে। জলদাপাড়ার থেকে প্রায় 3.5 গুণ বড় আমাদের বিটিআর। আর আমাদের ড্রেন্স ফরেস্ট, তো এই জন্য জীবজন্তুটা কম চোখে পড়ে। হাতি 400-র উপরে আছে টোটাল বিটিআরে। টাইগারের সংখ্যা কম আছে, টাইগার 3-4টা আছে। লেপার্ড আছে 40-45টা। গন্ডার তো এখানে নেই, গন্ডার জলদাপাড়া আছে। বাইসন আছে 400 থেকে 500। এখানে স্পটেড ডিয়ার, বার্কিং ডিয়ার, সাম্বার, বুনো শুয়োর, হাতি, বাইসন এগুলো বেশি দেখা যায়।
অ্যাকচুয়ালি এখন ময়ূর সব গাছের উপরে আছে, এরা একটু রোদ হবে না, গাছ থেকে সব নেমে আসবে। এই যে ঘাসগুলো আছে না, এই ঘাসগুলোই খেতে আসে হাতি বাইসন। জঙ্গলের গল্প শুনতে শুনতে আর এই চলার পথে হঠাৎ করে কোনো জঙ্গলি প্রাণী দেখা পেয়ে যাব মনে এই আশা নিয়ে কখনো জঙ্গলের ডান দিকে কখনো বাঁ দিকে চোখ রাখতে রাখতে অবশেষে পৌঁছে গেলাম আমাদের প্রথম গন্তব্য 25 মাইল ওয়াচ টাওয়ারে। এখানে সল্ট বিট করা আছে এরকম, যেখানে বন্যপ্রাণীরা আর কি জল টল খেতে আছে। এই যে গাছের ফাঁক দিয়ে সূর্যের আলোটা এসে পড়ছে না, আর হালকা হালকা কুয়াশা, অদ্ভুত লাগছে। আর ওখানে ময়ূর বসে আছে। 25 মাইল ওয়াচ টাওয়ারে একটা ম্যাপ করা রয়েছে, যেটা দেখে এই বক্সার টাইগার রিজার্ভের ব্যাপ্তি সম্পর্কে কিছুটা হলেও আইডিয়া আসে। ওয়াচ টাওয়ার থেকে কোনো ওয়াইল্ড অ্যানিম্যাল স্পট করতে না পারলেও আমাদের টিমের কয়েকজন গতকাল গভীর রাতে জয়ন্তী রিভার বেডে নৈশ অভিযানের সময় অন্ধকারে কাকে যেন বসে থাকতে দেখে ভয় পেয়ে পালিয়ে এসেছে, সেই ভিডিওটাই দেখলাম। মনে হচ্ছে কিছু এখানে আছে, মানে আমরা দূরে দেখতে পেলাম। ভূত আদৌ আছে কিনা এই চিন্তাভাবনাতে এতটাই মগ্ন ছিলাম যে আমাদের সাফারি জিপ কখনো ঘন জঙ্গল, কখনো শুকিয়ে যাওয়া নদী, কখনো বা ওয়াচ টাওয়ারের গা ঘেঁষে পথ চলে নিজের অস্তিত্বের জানান দিয়ে গেল, কিছুই টের পেলাম না। জঙ্গল থেকে আদৌ কি কোনো বন্যজন্তু আমাদের গতিবিধির উপরে নজর রেখেছিল, তার উত্তর আজও অজানা। তবে জঙ্গল সেদিন আমাদের কিছুটা হতাশই করেছিল। প্রাকৃতিক সৌন্দর্য ছাড়া আর কোনো কিছুরই দেখা মেলেনি। বক্সা টাইগার রিজার্ভে জিপ সাফারি শেষ করে আসার পর রাজদীপ আমাকে জানতে চেয়েছিল এই জঙ্গল সম্পর্কে আমার ব্যক্তিগত অভিমত। উত্তরে বলেছিলাম, প্রত্যেকটা জঙ্গলের একটা নাম আছে, একটা চেহারা আছে এবং একরকম সৌন্দর্য আছে। আর সাফারি করার আগে এরকম কোনো মানসিকতা নিয়ে যাবেন না যে আমি কোনো কিছু দেখতে পাবোই। আর সত্যি কথা বলতে পশ্চিমবঙ্গের পর্যটনকে এগিয়ে নিয়ে যেতে গেলে আমাদের এগিয়ে আসা ভীষণ দরকার। কারণ পশ্চিমবঙ্গ হচ্ছে এমন একটা জায়গা যেখানে সুন্দরবনের মতো ন্যাশনাল ফরেস্ট রয়েছে, যেখানে জলদাপাড়া গরুমারা রয়েছে, যেখানে দীঘার সমুদ্র রয়েছে, যেখানে কাঞ্চনজঙ্ঘা রয়েছে, দার্জিলিং রয়েছে, এত কিছু রয়েছে। ডুয়ার্সে বেড়াতে আসা মানে যে আমি জন্তুর দেখা পাবো তা নয়, আর সুন্দরবন বেড়াতে গিয়ে যে আমি শুধু ইলিশ মাছ খাওয়ার জন্য যাবো তাও নয়। আমাদের পর্যটন আমাদেরকে একদম অন্য লেভেলে নিয়ে যেতে হবে, এটা হচ্ছে আমাদের লক্ষ্য। তো এই ব্যাপারটা কিন্তু শুধু সরকার আর প্রশাসনকেই নয়, আমাদের সব মানুষ কিন্তু এগিয়ে আসতে হবে। মানে আমাদের সবার হাতে হাত রেখেই কিন্তু এই পর্যটনকে নিয়ে যেতে হবে আগামীর দিকে। এরপর ব্রেকফাস্ট পর্ব শেষ করে আবারও বেরিয়ে পড়ার পালা জয়ন্তীকে বিদায় দিয়ে কোচবিহারের উদ্দেশ্যে। এদিকে রয়েছে ছোলার ডাল, ডিমের অমলেট আর রয়েছে রুটি। ফল নিয়ে এসেছিলাম, ফল তো কিনে রাখি সাথে, গ্রিন অ্যাপেল ছিল আর হচ্ছে পেয়ারা। এই দিয়ে করবো হচ্ছে ব্রেকফাস্ট। শীতকাল আসলেই বিভিন্ন জায়গায় বেড়াতে যাওয়াই নয়, ইচ্ছে করে নানা রকম স্ন্যাক্স আইটেমও খেতে। তবে বাইরে গিয়ে কিনে খাওয়ার থেকে আমরা যদি বাড়িতে তেল ছাড়ে নানা রকম স্ন্যাক্স আইটেম বাড়িয়ে ফেলতে পারি তাহলে মন্দ হয় না। সুতরাং অর্ডার করেই ফেললাম আগারোর গ্যালাক্সি ডিজিটাল এয়ার ফ্রায়ার। চটপট দেখে নেওয়া যাক এই এয়ার ফ্রায়ারের কিছু ফিচার। এগারোর এই এয়ার ফ্রায়ার কনজিউম করে 1400 ওয়াট। এতে রয়েছে 360 ডিগ্রি হট এয়ার সার্কুলেশন টেকনোলজি। এয়ার ফ্রায়ারের ওপরে রয়েছে এয়ার ইনলেট। এর বাস্কেট ক্যাপাসিটি 4.5 লিটার, যা ছোট ফ্যামিলির জন্য একদম পারফেক্ট। বাস্কেটের ভেতরে রয়েছে একটা ট্রে, যেটা খুব সহজেই ক্লিন করা যায়। এয়ার ফ্রায়ারের ওপরে রয়েছে হিটিং এলিমেন্ট এবং ফ্যান। ব্যাক সাইডে রয়েছে এয়ার ভেন্ট, সেই সঙ্গে 16 অ্যাম্পিয়ারের পাওয়ার প্লাগ। ওপরে রয়েছে ডিজিটাল ডিসপ্লে এবং টাচ স্ক্রিন কন্ট্রোল, সেই সঙ্গে 7 প্রিসেট প্রোগ্রাম। পাওয়ার বাটন অন করার পর এম বাটন প্রেস করে মোড সিলেক্ট করতে হয়। রয়েছে কিপ ওয়ার্ম ফাংশন, যাতে ফ্রাই করা ফুড চটপট গরম করে ফেলতে পারি। লেফট সাইডে রয়েছে টেম্পারেচার কন্ট্রোল এবং রাইট সাইডে রয়েছে টাইম কন্ট্রোল টাচ বাটন। এয়ার ফ্রায়ারের সঙ্গেই আসে রেসিপি বুক, যেটাতে রয়েছে বিভিন্ন রকম রেসিপি এই এয়ার ফ্রায়ারে ফ্রাই করার ইজি ইনস্ট্রাকশন। এরই সঙ্গে আসে ইউজার ম্যানুয়াল, যেটা দেখে খুব সহজেই অপারেট করা যায় এই ডিজিটাল এয়ার ফ্রায়ার। আমরা প্রথমেই ফ্রাই করব হোমমেড চিকেন টিক্কা। মাংসের টুকরোগুলোকে আগেই ম্যারিনেট করে রেখেছি। এবার সেগুলোকে বাস্কেটে রেখে টাইম এবং টেম্পারেচার মেজার করে এয়ার ফ্রায়ার অন করে দিলাম। কিছুটা প্রিপেয়ার হয়ে যাওয়ার পর ওগুলোর গায়ে হালকা করে বাটার লাগিয়ে আবারও ফ্রাই করে নিলেই রেডি হোমমেড চিকেন টিক্কা। বেকড আইটেমও খুব সহজেই প্রিপেয়ার করা যায় এই এয়ার ফ্রায়ারে। সুতরাং এর সাহায্যে আমরা খুব সহজেই বানিয়ে ফেলতে পারি হোমমেড কেক। কেক প্রিপেয়ার করার পর এয়ার ফ্রায়ারের টেম্পারেচার এবং টাইমিং হিসেব মতো অ্যাডজাস্ট করে বেক করতে দিলেই রেডি হোমমেড কেক। একইভাবে আমরা খুব সহজেই ফ্রাই করতে পারি ফ্রোজেন ফ্রেঞ্চ ফ্রাই। ফ্রোজেন চিকেন পপকর্নও ইজিলি ফ্রাই করা যায় কোনো রকম তেল ছাড়াই। আর টেস্টের কথা যদি বলতেই হয়, এক কথায় বলবো লাজবাব। তাহলে আর দেরি কেন, চটপট অর্ডার করে ফেলুন আগারোর গ্যালাক্সি ডিজিটাল এয়ার ফ্রায়ার। লিঙ্ক দেওয়া আছে এই ভিডিওর
ডিসক্রিপশন বক্সে। আমি যখন ব্রেকফাস্টে ব্যস্ত ছিলাম তখন আমাদের ছেলেপুলে নিজেদেরকে পুরোপুরি ব্যস্ত রেখেছিল এই ঠান্ডায় জয়ন্তীর জলে গা ভাসিয়ে। আর এই দৃশ্য ক্যামেরাবন্দি করেছিল আমাদের টিমের আরেক সদস্য অনুপম মাইতি, যাকে ছাড়া এবারের ডুয়ার্স গ্রুপ ট্যুর প্রায় অসম্ভব ছিল। জয়ন্তীকে এবারের মতো বিদায় জানাতে চলেছে স্পেশাল 26-এর টিম। ঠিক তার আগের মুহূর্তে নদীর বুকে দাঁড়িয়ে কয়েকটা গ্রুপ ছবি তোলার মাঝেই এই কয়েকটা দিন ওরা কেমন করে কাটালো সেটাও একটু শুনে নামা। ওই যে গানটা আছে না, হাম রহে ইয়া না রহে কাল কাল ইয়াদ আয়েঙ্গে ইয়ে পল। আজকে রাতের পরে হয়তো সবাই ছিটকে যাবো এদিক ওদিকে, কে কোথায় যাবে জানি না, আবার কার সাথে কবে কোথায় দেখা হবে তাও জানি না। তো এই শেষ মুহূর্তে এসে এই যে এই কটা দিন আমরা একসঙ্গে কাটালাম, সে 21 তারিখ থেকে 26 তারিখ পর্যন্ত, সবার ঠিক কীরকম লেগেছে, সবাই ব্যাপারটা কীভাবে ফিল করেছে, তো সেটার একটা ছোট্ট ফিডব্যাক অবশ্যই নেব চলার পথে স্মৃতি হিসাবে। খুব ভালো লেগেছে, খুব অসাধারণ ট্রিপ। এমন এমন জায়গায় আমাদের রাখা হয়েছিল, মানে খুবই সুন্দর, মন পুরো মেতে গেছে, দারুণ লাগলো এই 6টা দিন। আমারও খুব ভালো লেগেছে, আর তোমার সঙ্গে এসছি তো বাবা মা তো খুব খুশি। খুব নার্ভাস ছিলাম যে কি হবে না হবে, কিরকম কারোর সাথে মিশবো, বাট খুব ভালো লেগেছে খুব। আমার ফার্স্ট ইউটিউবে আমি কৌশিকদার ভিডিও দেখি, হোম পেজে আসে, অ্যান্ড আমি প্রেমে পড়ে যাই যে দাদার সাথে কবে দেখা হবে, এবং সেটা সফলতা পাই এই ট্রিপটা এসে। আর বিশেষ করে আমি তার মধ্যে আরও বড় একটা জিনিস পেয়ে গেছি, নতুন করে সবাইকে। একটা স্বপ্ন ছিল যে কৌশিকদাকে দেখবো সামনাসামনি, কৌশিকদার সাথে ঘুরবো। ট্রেনে চাপার আগে কাউকে চিন্তা না, কিন্তু ট্রেনে চাপার পর এমন একটা কানেকশন হয়ে গেছে মনে হচ্ছে অনেক দিনের কাছে না। শেখরদা, গুড্ডুদা, সবাইকে ধন্যবাদ এত সুন্দর ট্রিপ অ্যারেঞ্জ করার জন্য। আর আমরা ট্রিপে এত আনন্দ করেছি, 6টা দিন কোথা দিয়ে কেটে গেল আমরা বুঝতেও পারিনি। কৌশিকদার পরিচালনায় ট্যুর কিংডমের সাথে যে কাটালাম দিন, এটা মানে স্মৃতিতে থেকেই যাবে, মেমোরিজে। দাদা প্রথমে বলেছে গ্রুপ ট্যুর করি না, তারপর তোমার যখন নোটিফিকেশন পেয়েছিলাম আসার, তখনই মানে খুব এক্সাইটেড হয়ে গেছিলাম, ভেবেছিলাম চান্স পাবো কি পাবো না। তো বাড়ি থেকে বেরোচ্ছি, বাড়িতে বলছে কাউকে চিনিস না জানিস না, গিয়ে করবিটা কি? এত বড় ট্যুর, 7 দিনের ট্যুর, আমার লাইফে এটা ফার্স্ট টাইম জার্নি। কৌশিকদের সাথে কেউ থাকুক না থাকুক, আমি সারা জীবন থাকবো, এটা আমার প্রতিজ্ঞা। বিগত 5 দিন আগে তাদেরকে চিনতাম না, তাদের সাথে এত ভালো বন্ধুত্ব, এত সুন্দর সুন্দর জায়গা। আমি একটু বেশি স্পেশাল, কারণ সবাই আমাকে খুব ভালোভাবে মনে রাখবে একটা কারণের জন্য। কারণ আমি বলি, এটা তুমি জানতে না, এটা হচ্ছে আমার বাড়িতে আর কি এই বিষয়টা জানে না, আমার ইউটিউব থেকেও দেখে না বাড়িতে, আমি একাই দেখি তোমার ভিডিওটা। তো ওই জন্য বাড়িতে আমি বলেছিলাম যে আমি এসছি কলেজ ট্রিপে, কলেজ থেকে যাচ্ছে সবাই, কলেজের বন্ধুরা, এইভাবে বলে এসছি। তো এটা আমাকে সত্যি কথা বলতে সাহায্য করেছে একমাত্র শেখরদা। উনি না থাকলে আমার আশাটা পুরো মানে, উনি আমাকে বলেছেন যে এইভাবে তুমি বলো বাড়িতে, দেখবে নিশ্চয়ই হবে আর ভয় পাবে না। তো সেভাবে আমি বাড়িতে বলেছি, জানিয়ে এসছি, এবং এখন অবধি কোনো সমস্যা হয়নি আর হবেও না। অনুপম দা আমার বাবাকে ম্যানেজ করেছে স্যার হিসাবে। হ্যাঁ, আমার বাবা দিতে এসেছিল শিয়ালদাতে, তো অনুপম দা স্যার হিসাবে সে যে আমার বাবাকে ম্যানেজ করিয়েছে। তো কৌশিকদাকে ওই 6 স্ক্রিনে আর সামনে থেকে দেখলে দুটোই কিন্তু খুব ভালো লাগে আমাদের, আর সামনে থেকে মিশে কৌশিকদার সঙ্গে খুবই ভালো লাগছে আমাদের। একসময় স্বপ্ন দেখতাম দাদার সঙ্গে হয়তো ঘুরতে যাবো, ওইভাবে ঘুরতে যাব, এখন সেটা সফল হলো। বিগত 1 সপ্তাহ ধরে ট্যুর কিংডমের সঙ্গে এই যে অজস্র স্মৃতি নিয়ে ঘরে ফিরছি। আমি বাবা মা 3 জনেই আপনার ভিডিও দেখি প্রতিদিন ডিনারের সময়, তো আমি কোনোদিনও ভাবতে পারিনি আপনার সাথে কোনো ট্যুর করতে পারবো। আমার বাড়িতে মা বাবা কেন, দিদা দাদু সবাইকে বলেছি কৌশিকদার সাথে বেড়াতে যাচ্ছি, তো কোনো কথা বলেনি। মাও এক কথা হ্যাঁ, নাহলে অন্য কোনো জায়গায় ছাড়তে চাই না বন্ধুদের সাথে। এটা আমার উত্তরবঙ্গের ফার্স্ট ট্রিপ, তো নর্থ বেঙ্গল আসার ইচ্ছা ছিল ছোটো থেকে। সাউথ বেঙ্গলে অনেক জায়গায় ঘুরেছি, কিন্তু নর্থ কোনোদিন আসেনি। তো দাদার সাথেই যে সেই আশাটা লেখা ছিল, তো তার জন্য সত্যি থ্যাংক ইউ। খুব এনজয় করেছি, খুব মজা করেছি। ধন্যবাদ দাদা এত সুন্দর একটা ট্রিপ গিফট দেওয়ার জন্য। থ্যাংক ইউ কৌশিকদা, তোমার সাথে এরকম ট্যুরে আসবো কোনোদিনও ভাবতে পারিনি। এরা সত্যিই ভীষণই খুব ভালো। আমি মানে এটা আমার ধারণারও বাইরে ছিল যে সবার সাথে এত অ্যাডজাস্টমেন্ট কী হবে। আমি সেটা প্রথম থেকেই ভাবছিলাম যে সবার সাথে রুম শেয়ার করবে, একজনের সাথে একসাথে খাচ্ছে, এই প্লেট থেকে খাওয়া তুলে নিচ্ছে। মানে এটা সত্যি একটা মানে বিশাল বড় একটা অ্যাচিভমেন্ট আমাদের ট্যুর কিংডমের পক্ষ থেকেও আমরা অ্যারেঞ্জমেন্ট করেছি। এনারা তো ভাগ্যবান হলো, এবার আপনারাও প্রেশার দিন কমেন্টে, যাতে যেহেতু কৌশিকদা যাতে এরপরে একটা 1 মিলিয়নের জন্য যাতে একটা অ্যারেঞ্জমেন্ট করে, বা তার আগেও যাতে কিছু একটা অ্যারেঞ্জমেন্ট করতে পারে, আর সেই সুযোগটা যেন আমরা পাই। হ্যাঁ, সেটা একটা বড় গ্রুপ হোক, সেটা স্টুডেন্ট না হোক, সেটা একটা বড় গ্রুপ হোক, আপনারা একটা প্রেশার দিন যাতে সেভাবে একটা অ্যারেঞ্জমেন্ট হয়। 22টা ছেলে আর মেয়ে,
বিভিন্ন জায়গার থেকে আসছে। নর্মালি কি হয়, গ্রুপ ট্যুরে হয়তো 4-5 বন্ধু আসলো বা, তো এবার স্ট্রেঞ্জার সব কি হবে, আমাদেরও নতুন এক্সপিরিয়েন্স এটা। এরকম স্ট্রেঞ্জার নিয়ে কোনোদিনও ট্যুর হয়নি আমাদের। গ্রুপ ট্যুর হয়েছে, অন্যান্য ট্যুর হয়েছে আলাদা, কিন্তু এটা নিয়ে টেনশনে ছিলাম। বাট এই 22 জন মানুষ এত যে ভালো, এটা আমি কোনোদিনও ভাবতেও পারিনি। সত্যি কথা বলতে এই ট্রিপটার প্ল্যান হয়তো আমি করেছি, কিন্তু ক্রেডিট যদি দিতে হয়, মানে অল ক্রেডিট গোস টু কিন্তু ট্যুর কিংডমের শেখর আর হচ্ছে শুভ্র বা গুড্ডু। ওরা না থাকলে কিন্তু মানে আমি একা কোনো দিন এই ট্রিপ বা এই গ্রুপ ট্যুর কিন্তু মানে কমপ্লিট করতে পারতাম না। আমি হয়তো স্বপ্ন দেখাতে পারি, আমি তো বলতে পারি, বাট প্রোগ্রাম অর্গানাইজ করা আমার পক্ষে পসিবল ছিল না। আমি যাকে দিল সে ধন্যবাদ জানাতে চাই একদম, মানে যে না থাকলে হয়তো প্রোগ্রামটার প্রথমেই মানে ভেস্তে যেত, তো সেটা হচ্ছে অনুপম। কারণ ও যদি সেদিন শিয়ালদা স্টেশনে না থাকতো, তাহলে এই যে ছেলে মেয়েগুলো এসছে, এদের বাবা মা এসে যখন দেখতো যে কেউ নেই, আমার ছেলেমেয়েরা কার ভরসায় যাবে, অনুপম যে সেই জায়গাটায় দাঁড়িয়ে সেই যে ভূমিকাটা পালন করেছে যে না আমি আছি, কোনো সমস্যা নেই, কৌশিকদা ঠিক আসবে। ঘুরতে অ্যাকচুয়ালি ভালো লাগে। মার্চেও আমি ডুয়ার্স ঘুরে গেছি। কৌশিকদা যখন বললো এই সিচুয়েশান যেতে হবে অনুপম, তোমায় একটু ম্যানেজ করে নিতে হবে, তখন আমি কোনো কিছু না ভেবেই হ্যাঁ বলে দিলাম। এরা যেইভাবে আনন্দ উপভোগ করেছে এবং যেইভাবে খাওয়া দাওয়া ঘোরা সব কিছু করেছি, যদি না আসতাম না এটা পুরো মিস করতাম। এইটা কিন্তু আমার কাছে একটা পরীক্ষা ছিল যে আমি কি আদৌ সব কিছু বাধা কাটিয়ে আসতে পারবো। কিন্তু আজ যখন উপরওয়ালা সিগন্যাল দিয়ে দিল যে না কৌশিক বাধা আছে, কিন্তু মানে তুই সেই কাজটা করতে পেরেছিস বা তুই সব কিছুকে ম্যানেজ করে সেই জায়গাটা পৌঁছাতে পেরেছিস, তো এটাতে কিন্তু আমার কনফিডেন্স অবশ্যই বেড়ে গেল। রোদের আদরে যত তীব্রতা আছে, হেলায় ফিরিয়ে দিয়েছি বিশ্ব এক বিষয়ে ভালোবেসে আমার নিহন্তাকে, দুঃস্বপ্নের দুচোখ শাস্তি যাব জীবন, কি করে বলি রাজকন্যাকে, কেন করলে এরকম বলো, কেন করলে এরকম। দিনের শেষে সবার মন খারাপ। এই হেন পরিস্থিতিতে একটু গান বাজনা হলে নেহাত মন্দ হতো না, এই কথা ভেবেই যাত্রাপথে গানের আসরে সবার সঙ্গে একটু গলা মেলানোর চেষ্টা করলাম। গিটারে সঙ্গ দিল সৌভিক আর আমার টিম। সৌভিক রয়েছে আর এদিকে আমাদের শুভ্র রয়েছে। দুই সৌভিক আর শুভ্রর যুগলবন্দি আমরা এনজয় করব আমাদের এই জার্নিতে। সঙ্গে থাকে পাহাড়, জঙ্গল, প্রকৃতি আর সেই সাথে আপনারা সবাই। স্বপ্ন এবার হয়ে যাবে বেলা সত্যি, এতদিন ধরে এত অপেক্ষায়, রাস্তার কত সস্তা হোটেলে বদ্ধ কেবিনে বন্দি দুজনের ঊর্ধ্বশ্বাস কত প্রতীক্ষায়, চাকরিটা আমি পেয়ে গেছি বেলা শুনছ, এখন আর কেউ আটকাতে পারবে না, সম্বন্ধটা এইবার তুমি ভেস্তে দিতেই পারো, মাকে বলে দাও বিয়ে তুমি করছো না। এটা কি 2441139, 10-12 বার রং নাম্বার পেরিয়ে তোমাকে পেয়েছি, দেব না কিছুতেই আর হারাতে। হ্যালো 2441139। গান বাজনার মাঝেই আমরা প্রবেশ করলাম আলিপুরদুয়ার শহরে এবং পার করলাম আলিপুরদুয়ার জংশন। আমি একটু আগে বলছিলাম যে আলিপুরদুয়ার জংশন পার করে আসছি, তো চলার পথে ওনার সঙ্গে হঠাৎ দেখা, মানে উনিও তাকাচ্ছেন আমিও তাকাচ্ছি, বুঝতে পারলাম যে হ্যাঁ আমারই দর্শক বন্ধু। গাড়িটাকে দাঁড় করলাম সাইডে, উনি হচ্ছেন বিশাল বাবু, আলিপুরদুয়ারের আমার দর্শক বন্ধু। 1.5 ঘন্টা ওয়েট করেছিলেন, 1.5 ঘন্টা আমার জন্য। কেমন আছেন বলুন? খুবই ভালো আছি। তোমাকে দেখার জন্য প্রায় দার্জিলিং থেকে তোমাকে ট্র্যাক করে যাচ্ছি, কিন্তু পারছিলাম না। যাই হোক, দেখা হয়ে গেল। আলটিমেট পৃথিবী গোল দেখা হবে সবার সাথে, সেটা দেখা হবে। থ্যাংক ইউ। আলিপুরদুয়ারে 4টে স্টেশন আছে, আলিপুরদুয়ার জংশন, নিউ আলিপুরদুয়ার, আলিপুরদুয়ার কোর্ট, আর একটা হচ্ছে আলিপুরদুয়ার। পেছনেই পার করে এলাম। আমরা পার করলাম পশ্চিমবঙ্গের 20তম জেলা আলিপুরদুয়ারের আলিপুরদুয়ার শহর। এরপর কালজানি নদী পেরিয়ে আরও প্রায় 23 কিলোমিটার পথ চলার পর অবশেষে পৌঁছালাম আমাদের গন্তব্য কোচবিহারে। সময় বেলা 1:41। জয়ন্তী থেকে অবশেষে আমরা এসে পৌঁছালাম আমাদের গল্পের লাস্ট ডেস্টিনেশন কুচবিহারে। কুচবিহার রাজবাড়ির এটা হচ্ছে পার্কিং, আর সামনে রয়েছে কুচবিহার রাজবাড়ি। কুচবিহার রাজবাড়ি নিয়ে বিস্তারিত ব্লগ এর আগেই শেয়ার করেছি, লিঙ্ক দিয়ে রাখলাম ওপরের আই বোতামে। আজ শুধু ঘুরে দেখবো কোচবিহার রাজবাড়ি। গেটের মুখেই প্রথমে সিকিউরিটি জিজ্ঞেস করলো যে ব্যাগ দেখান, ছোটো ব্যাগটার সাথে ছিল, ক্যামেরাও ছিল।
বললো ক্যামেরা ভেতরে অ্যালাউ নয়, আবার ওই ব্যাগ রেখে আসা হলো, তারপর টিকিট কেটে ভেতরে ঢুকলাম। আর রোদের তেজ চরম, কিন্তু এখন যে শীতকাল, কুচবিহার আলিপুরদুয়ারে প্রচুর গরম, প্রচুর এই সময়, মানে সান বার্ন হয়ে যাওয়ার মতো অবস্থা। রাজবাড়ির ভেতরে খুব বেশি সময় ছিলাম না, কারণ কুচবিহার থেকে কলকাতা ফিরে আসার ট্রেন বিকেলবেলায়। মাঝে যেটুকু সময় রয়েছে তার মধ্যে দুটো কাজ সারতে হবে। প্রথমত দুপুরের খাওয়া দাওয়া, আর দ্বিতীয়ত রাসমেলায় এক চক্কর ঘুরে আসা। কোচবিহারে ঘুরতে ঘুরতে এসেছি গোপাল কেবিনে আমাদের খাওয়া দাওয়া করতে দুপুরে। তো এখানে আমার দেখা হয়ে গেছে দর্শক বন্ধুর সাথে। কেমন লাগছে? ভীষণ 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 ভালো। আমার কৌশিকের ব্লগ এত ভালো লাগে, ওর মতো কেউ করতে পারে না, সত্যিকারে ওর মতো কেউ করতে পারে না। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। যা ভালো লাগলো কল্পনা করা যায়। আমিও দেখে ভাবছিলাম ক্যামেরার লোকটা এই লোকটা একই তো, একদম এই জন্য চিনলাম। একদম একদম, ঠিক আছে, খুব ভালো থাকবেন। একদম দেখি, থ্যাংক ইউ। ব্লগ আসবে দেখবেন। ঠিক আছে, ভালো থাকবেন। ঠিক আছে। কেমন আছো? ইনি আমার কোচবিহারের দর্শক বন্ধু। যখন এনারা একবার বহরমপুরে গিয়েছিলেন তখন আমি অসুস্থ ছিলাম, যাই হোক তখন দেখা করতে পারিনি, মানে কথা দিয়ে কথা রাখতে পারিনি। তো আজকে এই জায়গায় এসে কুচবিহারে এসে দেখা হয়ে গেল। তা কুচবিহারে যে কারণে এসেছি যে রাসমেলা, তো রাসমেলার একটা রেপ্লিকা তখন থেকে উনি আমার জন্য রেখেছিলেন, তো আজকে সেই রেপ্লিকা আমাকে উপহার দিলেন। একটু এই চক্রটা সম্পর্কে বুঝিয়ে দিন না, এটা কি? কেন এই চক্রটা অ্যাকচুয়ালি 212 বছরের পুরনো ঐতিহ্য, যেটা এখানে সমস্ত দেবদেবী, মোটামুটি আমাদের হিন্দুদের সমস্ত দেবদেবীর চিত্র এখানে ফোটানো আছে, এবং এই চক্রটা ঘুরিয়ে আমরা রাস চক্রটা উদ্বোধন করি এবং রাস শুরুও করি রাস পূর্ণিমা এখান থেকে। 212 বছরের পুরনো মেলা এটা। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। খুব খুশি হলাম এটা পেয়ে। রাসমেলায় যা হবে কিনা বুঝতে পারছি না, টাইম পাবো কিনা। থ্যাংক ইউ। অনেক অপেক্ষার পর কোচবিহারের গোপাল কেবিনে চটজলদি খাওয়া দাওয়ার পর্বটা শেষ করলাম। বছর দুয়েক আগে যখন কোচবিহার এসেছিলাম তখন এখানেই খাওয়া দাওয়া করেছিলাম। কেন জানি না মনে হলো খাবারের স্বাদ আর আগের মতো নেই। হয়তো এটা আমার ভুলও হতে পারে, বাকিটা কোচবিহারবাসীরাই বলবেন। তার পর্ব শেষ, টিমের সবাইকে উঠিয়ে দিচ্ছি টোটোতে, আর টাইম দিয়ে দিচ্ছি যে বিকাল 4টের মধ্যে কিন্তু আমাদের মেলা থেকে বেরোতে হবে। 6টায় আমাদের ট্রেন, রাস্তাঘাট জ্যাম হবে, কোনো রিস্ক নেওয়া যাবে না। কোচবিহারের রাসমেলায় এই প্রথমবার। উত্তর পূর্ব ভারতের এটাই সব থেকে বড় মেলা। ভিড় যতটা আশা করেছিলাম তার থেকেও বেশি। বিকেল হতে না হতেই মেলায় সেই লেভেলের ভিড়, আর এই জায়গাটায় সবথেকে সম্ভাবনা রয়েছে আমার টিমের লোকজন ছিটকে যাওয়ার। তবে মেলায় যাওয়ার আগে গেলাম মদনমোহন মন্দিরে। ওই যে রাসচক্র রয়েছে ওটা ওই মন্দির প্রাঙ্গণেই রয়েছে। কোচবিহারের রাসমেলাতে এসে জিলিপি খাই চাই না খাই, এই রাসচক্র ঘোরানো চাই। বাকিদের সাথে আমিও সামিল হলাম ওই রাসচক্র ঘোরানোর কাজে, এই আশায় যদি আগামী দিনে আমার ভাগ্যের চাকাটা ঠিকঠাক ঘোরে। মদনমোহন মন্দির প্রাঙ্গণে আরও অনেক বিগ্রহ রয়েছে, যার সঙ্গে শান্তিপুরের রাস উৎসবের অনেকটাই সাদৃশ্য রয়েছে। মদনমোহন মন্দির প্রাঙ্গণে দেখা হয়ে গেছিল বেশ কিছু দর্শক বন্ধুর সঙ্গে, যারা আমার ইনস্টাগ্রাম স্টোরি ফলো করে বিভিন্ন জায়গা থেকে আমার সঙ্গে দেখা করতে এসেছিল। সবসময় দেখি ভিডিও। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। খুব আপনার সঙ্গে দেখা খুব ভালো লাগলো। সঙ্গে থাকবেন সবসময়। অবশ্যই, একদম। কোচবিহারের রাসমেলা প্রাঙ্গণে যখন প্রবেশ করলাম তখন সময় ঘড়ি বলছে বিকেল 3:45। এটা মেলা এত বড় যে দুখানা মাঠ মিলিয়ে মেলা, এখন কিছুই না, রাত্রেবেলা হাঁটা যায় না, এত ভিড় হয়, এত ভিড় হয়। মেলা প্রাঙ্গণে ঘুরতে ঘুরতে একটা জিনিস খোঁজার চেষ্টা করেছিলাম, ভেটাগুড়ির জিলিপি। কোথায় রয়েছে বেটাগুড়ির জিলিপি, এখন সেটা খুঁজতে হবে। মেলায় সার্কাসও রয়েছে। মুর্শিদাবাদের ছেলে হয়ে আমি কখনো জানতাম না মুর্শিদাবাদে কুচুর মুচুর চপ পাওয়া যায়। আর এদিকে রয়েছে বারাণসী পান ভান্ডার, মানে বেনারসি পান ভান্ডার। এখানে পানের দাম 30 টাকা। এই মেলায় ঘুরতে ঘুরতে একটা অভিজ্ঞতা অর্জন করেছিলাম যে এই রাসমেলা এতটাই বিখ্যাত যে এখানে পান থেকে ডমিনোস পিজা সব ধরনের স্টল রয়েছে। যদিও সময় ঘড়ি বারবার জানান দিচ্ছিল সময় সংক্ষিপ্ত, আর টিমের সবাই কে যে কোথায় ছিটকে গিয়েছে ভিড়ের মধ্যে তার কোনো খোঁজ নেই। রাসমেলা সূচনা হয় কোচবিহারের 17তম রাজা হরেন্দ্র নারায়ণের শাসনকালে। প্রথমে এই মেলাটি ভেটাগুড়িতে অনুষ্ঠিত হতো, পরবর্তী সময়ে মদনমোহন মন্দির প্রাঙ্গণে আয়োজিত হয়। 2020 সাল থেকে এটি রাসমেলা নামে প্রত্যেক বছর উদযাপন করা হয় কোচবিহারের রাসমেলা প্রাঙ্গণে। নবদ্বীপে রাস উৎসব পালিত হয় শ্রীকৃষ্ণকে কেন্দ্র করে। কোচবিহারের এই রাস উৎসবে শ্রীকৃষ্ণের পরিবর্তে পুজো করা হয় কোচ রাজবংশের কুলদেবতা মদনমোহনকে। আর এই মেলা এতটাই বড় যে ভালোভাবে ঘুরে দেখতে গেলে একটা বেলাও হয়তো কম পড়ে যাবে। ঘোরা হলো মেলা, খাওয়া হলো ঠেলা, যেটা হলো না সেটা হচ্ছে জিলিপি গেলা। কারণ ঘড়ির কাঁটা দ্রুত তার স্থান পরিবর্তন করছে, আমাদের মাথায় টেনশনের পারদ চড়ছে। সবকে নিয়ে এখন ফিরতে হবে হচ্ছে পার্কিংয়ে, যেখানে বাস দাঁড়িয়ে রয়েছে, এবং সেখান থেকে কোচবিহার স্টেশন। মেলা প্রাঙ্গণ থেকে ফিরে চলে এলাম রাজবাড়ির পার্কিংয়ে, যেখানে আমাদের গাড়ি রয়েছে। একই সঙ্গে টিমের সবাই এই জায়গায় এসে
মিট করবে। কৌশিকের সাথে তো অনেক দিন মানে সামনাসামনি পরিচয়, দুদিন আগে ফালাকাটায় হয়েছে। পৃথিবী গোল ঘুরতে ঘুরতে এত তাড়াতাড়ি ঘুরে গেছে, আজকে আবার দেখা হয়ে গেছে। তো এবার ব্যাপার হলো যে এটা হচ্ছে কৌশিকের ছাত্রদের জন্য সামান্য কিছু আমার পক্ষ থেকে, আমিও শিক্ষক, ও ছাত্র দিয়েছে, ও মানে কি বলবো যে ও অনুপম এদের শেখর দেখো 2-3টা ব্লগে দেখেছি। হ্যাঁ, এত ভালো লাগছে। এর কথা বলছিল না, মানে উনি শিক্ষক না, উনি কিন্তু বিরাট মাপের শিক্ষক। যারা কুচবিহারের দর্শক বন্ধুরা ব্লগ দেখছেন তারা হয়তো আমার সঙ্গে সহমত হবেন। কোচবিহার থেকেই আমরা বিরিয়ানি তুলে নিয়েছিলাম রাতের ট্রেন জার্নিতে আমাদের ডিনার হিসাবে। এই দাদারা দিতে এসছে বিরিয়ানি। কি বিরিয়ানি দাদা আপনাদের? আয়াত বিরিয়ানি, কুচবিহারের আয়াত বিরিয়ানি। আজকে আমরা খেয়ে কিন্তু অবশ্যই রিভিউ দেবো। গল্পের শেষ লিখতে পুরো টিম যখন কোচবিহার স্টেশনে এসে পৌঁছালাম তখন বেলা ফুরিয়ে সন্ধে নেমেছে। নিউ আলিপুরদুয়ার থেকে শিয়ালদার পথে পদাতিক এক্সপ্রেস কোচবিহার স্টেশনে আসতে তখনও কিছুটা সময় বাকি আছে। এই সুযোগেই দেখা হয়ে গেল অনেক দর্শক বন্ধুর সঙ্গে যারা আমার ইনস্টাগ্রাম স্টোরি ফলো করে আমার সঙ্গে দেখা করতে এসেছে। একদিকে বিদায় আর বিচ্ছেদের বিষাদ, অন্যদিকে নতুন সাক্ষাৎ। এই মুহূর্তটা আমার কাছে ঠিক কেমন বলে বোঝানো ভীষণ কঠিন। খুব আবেগঘন একটা মুহূর্ত, সবার চোখ ছলছল করছে, কারণ একটা খুব সুন্দর এই কদিন যে আমরা কাটালাম একসাথে, একটা পরিবারের মতো হয়ে গেছিলাম। আজ সেই বিচ্ছেদের মুহূর্ত হাজির, আর সেই সাথে আমরা চলে এসেছি কুচবিহারের 2 নম্বর প্ল্যাটফর্মে, কারণ ঘোষণা হয়েছে যে পদাতিক এক্সপ্রেস 2 নম্বর প্ল্যাটফর্মে আসবে। আর সেই সাথে কুচবিহারের আরও কিছু দর্শক বন্ধুর সঙ্গে দেখা হয়ে গেছে। তো সবাইকে এই মুহূর্তটার সঙ্গে যুক্ত করে নেওয়ার চেষ্টা করছি, অন্তত এই ফ্রেমটাই মুহূর্তগুলো থেকে যাবে আমাদের এই ব্লগে চিরস্মরণীয় হয়। দাদা যখন যে এনজিবি টু গুয়াহাটি বন্দে ভারত এক্সপ্রেস চালু হয়েছিল সেই দিন আমি এসেছিলাম, কিন্তু দাদার সাথে দেখা হয়নি। তো আজকে সৌভাগ্য হলো দাদার সাথে দেখা করার। দাদার সাবস্ক্রাইবার যখন 50K ছিল তখন থেকে আমি দাদার ভিডিও দেখি। তো আজকে দাদার সাবস্ক্রাইবার প্রায় 1 মিলিয়নের কাছাকাছি চলে আসছে। অনেক পুরনো সাবস্ক্রাইবার, দাদার মানে পরম ভক্ত। আর দাদার ভিডিও খুবই ভালো লাগে, আর মানে এত ভালো লাগে যে ভিডিও আধা ঘন্টা 1 ঘন্টা যতই বড় হোক না কেন সময় কেটে যায়। আর ও যে ছবিটা এঁকেছে, মানে আমার পুরনো লুকসটা সে ফিরে এলো, বিরাট প্রাপ্তির মধ্যে একটা। মানে কাল যদি আমি ইউটিউবার নাও থাকি তবু এই স্মৃতিগুলো থেকে যাবে যে না এরকম একটা কিছু কখনো হয়তো ছিলাম। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। আর সেই সাথে লাভ ইউ কোচবিহার। খুব মিস করবো দাদা। সবাই টাটা, সাবধানে বাড়ি ফিরো, দেখা হচ্ছে, কথা হচ্ছে। আহারে আহারে আহারে, লাভ ইউ টু। নিউ কুচবিহার থেকে শিয়ালদার পথে ছেড়ে দিল পদাতিক এক্সপ্রেস। এমনিতে আমি প্রচুর ক্লান্ত, সারাদিন ঘুরে গাড়ে সে ভোরবেলায় উঠেছি। আর সেই অর্থে হয়তো ট্রেন ব্লগ বানানোর এনার্জি আমার নেই, তবে ট্রেন জার্নিটা এনজয় করবো। পদাতিক এক্সপ্রেস ছেড়ে দিল নিউ কুচবিহার স্টেশন, পরবর্তী স্টেশন মাথাভাঙা। দাদার সাথে দেখা করার জন্যই আমি নিউ আলিপুরদুয়ার থেকে এনজিবি পর্যন্ত সফর করব। তো ওখান থেকে আমি আবার নেক্সট ট্রেনে বাড়ি ফিরে যাবো, যতই রাত হোক। তো পরবর্তী ট্রেনে আমার রাত এই 12টার সময় হয়তো এনজিবি থেকে ছাড়বে। বাড়ি ঢুকতে ঢুকতে আমার মোটামুটি রাত 3টে বেজে যাবে। তাও আমি কিন্তু চলে আসছি দাদার সাথে দেখা করার জন্য। থ্যাংক ইউ। শুধু চলে আসেননি, তার সাথে আর সঙ্গে দাদার প্রিয় আমাদের মুড়ি এবং মুখরোচক চানাচুর। এইটা আপনাদের ওখানকার লোকাল না? এটা আমাদের এখানকার লোকাল, গ্রামের কৃষক দিয়ে ভাজা, হাতের খোলায় ওই ভাজা মুড়ি। দারুণ দারুণ। লোকে বলে ইয়ং জেনারেশন নাকি কোনো কাজ করে না, তার কুড়ে হয়। এখানে কিন্তু সেরকম কোনো গল্প নেই, ওরা কিন্তু দায়িত্ব নিয়ে প্রত্যেকে হাতে হাতে স্ন্যাক্স ডিস্ট্রিবিউট করছে। যে কোচবিহারে জিলিপির স্বাদ ওই মেলা থেকে নিতে পারিনি, তার স্বাদ নিলাম এই ট্রেন জার্নিতে। কোচবিহার ছেড়ে ট্রেন যখন মাথাভাঙা গিয়ে পৌঁছালো, সেখানেও দেখা হয়ে গেল বেশ কিছু দর্শক বন্ধুদের সাথে। সময় 6:52 ট্রেন আমাদের ছেড়ে দিল মাথাভাঙা স্টেশন। বাইরে ঠান্ডা মারাত্মক। পরবর্তী স্টেশন জলপাইগুড়ি রোড। মাথাভাঙা আর জলপাইগুড়ি রোডের মধ্যে আমাদের এই ট্রেন চলবে ননস্টপ 64 কিলোমিটার। রয়েছে 7টা ইন্টারমিডিয়েট স্টেশন। ট্রেন মাথাভাঙা ছাড়তে না ছাড়তেই এখানে আবার চাদর পাতা হচ্ছে। আমি বললাম কি ব্যাপার ভাই, এখানে কি কেস? ঠান্ডা লাগছে নাকি এখনই? বলছে না, এখানে কি খেলা হবে? কজন খেলতে হয় এটা? 2 থেকে 10 জন। ওদের সঙ্গে বসে এই প্রথমবার আমিও উনু খেলা শেখার চেষ্টা করলাম, আর ফলাফল যা হলো, প্রথমে বসে বিগিনার হয়ে আমি আজকে উইনার হয়ে গেলাম। কেমন লাগলো? চলো এবার তোমরা খেলো, আমি একটু ওইদিকে যাই। পদাতিক এক্সপ্রেস ততক্ষণে পার করে গিয়েছে জামালদহ গোপালপুর। এরপরই আসবে চ্যাংরাবান্ধা, ভারত এবং বাংলাদেশের আন্তর্জাতিক সীমান্ত। বাংলাদেশ সীমান্তে যে লাইটগুলো না দূর থেকে দেখা যাচ্ছে, ওটা একদম রেল লাইনের পাশে চলে আসবে। এখানে বর্ডার দেখুন একদম পাশাপাশি, বর্ডার রোড। হ্যাঁ, ওটা তো ওই দিকটায় চলে যাচ্ছে। আর এটা পার করে আসবে হচ্ছে নিউ চ্যাংরাবান্ধা স্টেশন।
চ্যাংড়াবান্ধা স্টেশন ছাড়িয়ে ভারত বাংলাদেশ সীমান্তে চ্যাংড়াবান্ধা স্থলবন্দরকে পাশে রেখে পদাতিক এক্সপ্রেস তখন ছুটে চলেছে ময়নাগুড়ি হয়ে তিস্তা নদী পেরিয়ে জলপাইগুড়ির দিকে। হ্যালো হ্যালো হ্যালো, একদম 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 আমি আছি। থ্যাংক ইউ। নতুন আইফোনটা দারুণ দারুণ হয়েছে, দারুণ হয়েছে। হ্যাঁ, স্টুডেন্ট ট্রিপটা সবাই আছে। আচ্ছা, উত্তরবঙ্গের লোককে উত্তরবঙ্গে নিয়ে কি করবো, দক্ষিণবঙ্গে নিয়ে যাবো কখনো? একবার ফ্যানদেরকে নিয়ে একটা শুট করো, একটা ট্রিপ করো, একটা করবো করবো। জলপাইগুড়ি রোড স্টেশনে দেখা হয়ে গেছিল অপেক্ষারত বেশ কিছু দর্শক বন্ধুর সঙ্গে। তাদের আবদার ছিল অন্তত একবার জলপাইগুড়ি আসতেই হবে এবং ব্লগ বানাতে হবে। কথা দিয়েছি নিশ্চয়ই আসবো। ট্রেন আমাদের ছেড়ে দিল জলপাইগুড়ি রোড স্টেশন, পরবর্তী স্টেশন নিউ জলপাইগুড়ি জংশন। আর এই সূত্র ধরেই বলবো, জলপাইগুড়িতে কিন্তু 4টে জলপাইগুড়ি স্টেশন আছে। নিউ জলপাইগুড়ি জংশন, জলপাইগুড়ি রোড, জলপাইগুড়ি এবং হচ্ছে রানীনগর জলপাইগুড়ি। পদাতিক এক্সপ্রেস যখন এনজিপি স্টেশনে পৌঁছালো তখন গল্প কিছু আলাদাই। এখানেও অনেক দর্শক বন্ধু আমার সঙ্গে দেখা করতে এসেছেন। পৃথিবীতে টাকা রোজগার হয়তো অনেকভাবেই করা যায়, কিন্তু বিনা স্বার্থে শুধুমাত্র এক ঝলক দেখা পাওয়ার জন্য বা একটা ছবি তোলার জন্য যে অপেক্ষা, তার নামই তো ভালোবাসা। আর এটাই সবথেকে দামি কন্টেন্ট, কারণ পাহাড় পালিয়ে যাবে না, সাগর শুকিয়ে যাবে না, কিন্তু এই মুহূর্তগুলো আর হয়তো কোনোদিনই এমনভাবে ফিরবে না। আর এটাই তো জীবনের সবথেকে বড় প্রেরণা। এখন ঘড়ির কাটে 8:45 আমরা এনজিবি জংশন ছেড়ে এখন বিহারের কিষানগঞ্জের দিকে যাচ্ছি। আমার টিমকে অনুরোধ করবো, সবার হাতের বিরিয়ানির প্যাকেট তুলে দাও এবং খাওয়া দাওয়ার পর্ব শেষে রাত 10টার মধ্যে বিছানায় চলে গিয়ে ঘুম দাও। 29 তারিখে উত্তরবঙ্গ আসার প্ল্যান ছিল আমার, দাওয়াই পানি যেতাম, বাট আমি আর পারছি না, শরীর আর পারমিট করছে না। আমি বললাম থাক, দুদিন পরেই আর কি আসবো। রাত 9:28, ডিনার শুরু হয়ে গেছে। কেমন হচ্ছে সুমিত বিরিয়ানি? কোচবিহারের বিরিয়ানি এটা চলবে? এটা বিরিয়ানি নিয়ে কোথায় উঠে পড়েছে, ছাদে নাকি? খাওয়া হয়েছে, শুরু হয়েছে খাওয়া? আচ্ছা, ওদের খাওয়া দাওয়া হচ্ছে। আমরা একটু ওই দিকটায় গিয়ে দেখি কি বলছে এরা। কি রে, বিরিয়ানি কেমন হয়েছে? ঘি ঢালা নাই, ঝরে ঝরে পড়ছে, চুষে চুষে খা তাহলে। কি রে, বিরিয়ানি ডিস্ট্রিবিউট হয়ে গেছে? খাওয়া হয়নি, খাওয়া শুরু করিস নি? উপরে তুই? আচ্ছা, সারা রাত টাইম পড়ে আছে, তুই সারা রাত ধরে খা, কোনো চাপ নেই। বাকিদের সাথে আমিও শেষ করলাম এই ট্রেন জার্নিতে আমার শেষ নৈশভোজ। 27 নভেম্বর ভোর 5টা বর্ধমান জংশন পৌঁছে বিদায় জানালাম আমার টিমকে। অনুভব করছিলাম সবার মন খারাপ। সময় 4:54। আমার জার্নি শেষ করলাম বর্ধমান জংশনের 5 নম্বর প্ল্যাটফর্মে। আর সেই সাথে দেখুন সবাই কিন্তু উঠে পড়েছে আমাকে আলবিদা জানানোর জন্য। জার্নি শেষ হোক, কিন্তু গল্প চলতেই থাকবে, কখনো ওদের কখনো আমার। সবাই ভালো থেকো, চলো সবাই উঠে পড়ো সবাই, চলো। সুমিত, সবাইকে দেখে নামিও, আর শিয়ালদায় নেমে বাড়ি পৌঁছে গ্রুপে সবাই মেসেজ করে দিও, ঠিক আছে? শত ব্যস্ততার মাঝে ওদের হয়তো চোখে পড়েনি, চোখের কোণে জল আমারও চিকচিক করছিল। যতই ট্রাভেল ব্লগ বানাই, আসলে মানুষ তো আবেগ জিনিসটা কোথাও আমার মধ্যে কাজ করে। ওদেরকে বিদায় জানিয়ে বেরিয়ে এলাম বর্ধমান জংশনের বাইরে। এমনই অবস্থা, উত্তরবঙ্গর থেকে বর্ধমানের টেম্পারেচার কম। এখন বর্ধমানের টেম্পারেচার হচ্ছে 17 ডিগ্রি, বাইরে তো লেভেলে ঠান্ডা। আর এইরকম ঠান্ডায় দরকার ছিল হচ্ছে 1 কাপ গরম গরম চা। তো বর্ধমান জংশনের বাইরে থেকে চা নিয়ে নিচ্ছি। এটা এখানকার মোকাই বাড়ি স্পেশাল চা বললে করে দেয়। আর এই দাদা যার গাড়ি নিয়ে যাচ্ছি, যাকে আমি ফোন করেছিলাম। বর্ধমান থেকে বহরমপুরের পথে কুয়াশার বেড়াজাল ছিন্ন বিচ্ছিন্ন করে ছুটে চলেছে আমাদের স্করপিও গাড়িটা। হয়তো একইভাবে হেডলাইট জ্বালিয়ে শিয়ালদাহের পথে পদাতিক এক্সপ্রেস। বর্ধমানের নতুনহাট থেকে ফুটিসাগর পর্যন্ত রাস্তা দুর্দান্ত, কিন্তু ফুটিসাগর পর থেকে কুলি পর্যন্ত রাস্তার কাজ চলছে। ফুটিসাগর পর থেকে কিন্তু রাস্তার কাজ চলছে, রাস্তা চওড়া করার কাজ চলছে, পিচ করার কাজ চলছে। রাস্তা কিন্তু বেশ ট্রাভেল দিচ্ছে। ঠিক সকাল 8টার সময় গাড়ি আমাদের নির্বিঘ্নে পৌঁছে দিল আমার শহর বহরমপুরের মোহনা বাস স্ট্যান্ডের সামনে। টিমের একদল বহরমপুর পৌঁছে যাত্রা শেষ করলো, আরেক দল শিয়ালদা পৌঁছে। এখানে আমাদের যাত্রাপথ শেষ, আবার দেখা হবে নতুন কোনো ভিডিও। হাততালি হোক, একটাই হবে। আহারে 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 আহারে। সেই সাথে শেষ করলাম আজকের গল্প। ফিরবো কোনোদিন নতুন কোনো পর্বে, নতুন গল্প নিয়ে।